নমস্কার সকলকে। আমার কথা কি শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে কিনা একটু লিখে জানান। হ্যাঁ দিদিভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে পড়বেন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। আচ্ছা, আজকে আমাদের উচ্চারণের প্রথম ক্লাস। আমরা ক্লাসের শুরুতে আমি আমার পরিচয়টা দিই। আমার নাম প্রসারী ভট্টাচার্য সৃষ্টি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি আর বেদান্ত শিক্ষা কার্যক্রমের সাথে 5 বছর যাবৎ যুক্ত আছি। প্রথমে স্টুডেন্ট হিসেবে ছিলাম, এখন শিক্ষক হিসেবে আছি। যাই হোক, আজকে আমরা উচ্চারণের ক্লাসটা শুরু করার আগে বলে নিই যে চণ্ডী কিন্তু শক্তিশাস্ত্র। তো অনলাইন ক্লাস করতে গেলে আমাদের একটা প্রবণতা থাকে যে আমরা শুয়ে শুয়ে করব বা অন্য একটা কাজ করতে করতে ঝিমুতে ঝিমুতে করব। এই তামসিকতাটা যেন না আসে। একদম গুছিয়ে বসে আমরা ক্লাসটা করব, তাহলেই ক্লাসের বিষয়টা ধারণ করতে পারবো ভালো করে। তো উচ্চারণ পড়তে গেলে আমরা জানি যে বাংলাকে বলা হয় সংস্কৃতের কন্যা, বা সংস্কৃতকে বলা হয় বাংলার জননী। তো আমরা দেখি যে সন্তানের সাথে মায়ের মিল থাকে, তাই না? তো বাংলার সাথে বাংলার আর সংস্কৃতের অনেক মিল, সংস্কৃতের সাথে বাংলার অনেক মিল আছে। আমরা যেটা করব মূলত ওই কিছু যে পার্থক্য আছে ওই তফাৎগুলো ধরার চেষ্টা করব। তফাৎগুলো যদি আমরা একবার ধরে ফেলতে পারি যে উচ্চারণের পার্থক্যটা ঠিক কোথায়, তখনই কিন্তু আমাদের বিষয়টা সহজ হয়ে যাবে। আমরা সহজে উচ্চারণটা করতে পারবো বা ধরতে পারবো। তো আমি একটা পিডিএফ শেয়ার করেছি। আপনারা কি পিডিএফটা দেখতে পাচ্ছেন? আমাকে একটু জানাবেন। হ্যাঁ দিদি, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখুন স্ক্রিনে স্বরবর্ণগুলো দেওয়া আছে। এগুলো হচ্ছে সংস্কৃত বর্ণমালা। বাংলায় আমরা জানি স্বরবর্ণ 11টি, কিন্তু সংস্কৃতে 13টি। বুঝতেই পারছি এখানে নিশ্চয়ই এক্সট্রা কিছু আছে। আর এক্সট্রা কোনগুলো এগুলো আপনারা এক নজর দেখেই বুঝতে পারছেন। এই যে এটা একটা এক্সট্রা আছে এবং এর পরেরটা একটা এক্সট্রা আছে। যদিও এদের ব্যবহার খুব একটা আমরা শাস্ত্রগুলোতে পাই না, এরপরেও আছে যেহেতু আমাদের জানতে হবে। তো এই উচ্চারণগুলোর মধ্যে পার্থক্য কী? দেখতে তো বাংলার মতোই লাগছে, কিন্তু উচ্চারণটা আসলে কীরকম হবে? বাংলার মতোই কি হবে? না, বাংলার মতো করলে হবে না। সংস্কৃত উচ্চারণের একটা আলাদা শৈলী আছে, আমরা ওইটাই ফলো করার চেষ্টা করব। এবং আগামী 4 মাস, আমাদের কোর্সের ডিউরেশন তো 4 মাস, তো আগামী 4 মাস আমরা চেষ্টা করব, প্রথমেই আসবে না, বিষয়টা আস্তে 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 প্র্যাকটিস করে করে নিয়ে আসার চেষ্টা করব। তো আমরা শুরু করি। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, বাংলায় এটাকে বলা হয় স্বরেয় বা অ বলি। আগে বলা হতো স্বরেয়, কিন্তু এখন স্বরে কথাটা বলা হয় না, শুধু অ বলা হয়। তো আপনি অটা উচ্চারণ করে দেখুন, খেয়াল করে দেখুন। আপনি আয়নার সামনে গিয়ে অটা উচ্চারণ করে দেখুন, আপনার ঠোঁটটা গোল হয়ে যাবে। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে ঠোঁটটা গোল করা যাবে না। সংস্কৃতের ক্ষেত্রে ঠোঁটটা 2 পাশে প্রসারিত হবে। উচ্চারণটা হবে আ আ, অ নয়, আ আ। আমরা হাসি দেওয়ার সময় ঠোঁটের অবস্থানটা ঠিক যেমন হয়, অনেকটা তেমন। আ, অ নয়, আ। সেম অবস্থান থেকে এর পরেরটা একটু দীর্ঘ হবে। ওটা কি হবে? আ। প্রথমটা হচ্ছে আ, তারপরেরটা হচ্ছে আ।
এর পরে যেগুলো আছে সেগুলো জোড়ায় জোড়ায় আছে, লৃ পর্যন্ত জোড়ায় জোড়ায় আছে। জোড়ায় জোড়ায় মানে কি, সংস্কৃত যে বর্ণমালাগুলো এগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয় মূলত, হ্রস্বস্বর আর দীর্ঘস্বর। হ্রস্ব মানে ছোট বা অল্প সময়, আর দীর্ঘ মানে বড়। তো নাম শুনেই আমরা বুঝতে পারছি হ্রস্বস্বরগুলো অল্প সময় নিয়ে উচ্চারণ করতে হবে আর দীর্ঘস্বরগুলো বেশি সময় নিয়ে উচ্চারণ করতে হবে। বাংলাতেও কিন্তু সেম, বাংলাতেও কিন্তু আমরা এটাকে হ্রস্ব ই দীর্ঘ ই বলি, কিন্তু প্রয়োগটা করি না। ঈদ যেভাবে উচ্চারণ করি ইঁদুর সেমভাবে উচ্চারণ করি আমরা, কিন্তু উচ্চারণ শুনে বোঝার উপায় নেই যে কোনটা রস্যই কোনটা দীর্ঘই। যদিও ঈদ এখন রস্যই দিয়ে লেখা হয়, কিন্তু আগে তো দীর্ঘই দিয়ে লেখা হতো, তাই উদাহরণটা দিলাম। তো আমরা উচ্চারণ শুনে বুঝতে পারি না কোনটা রস্যই কোনটা দীর্ঘই, কিন্তু সংস্কৃত এমনভাবে উচ্চারণ করতে হবে যেন মানুষ শুনেই বুঝতে পারে আপনি কোন অক্ষরটার প্রয়োগ করছেন। তো হ্রস্ব আছে মানে আমরা অল্প সময় উচ্চারণ করে ছেড়ে দিব, দীর্ঘ আছে নামে তার মানে আমরা বেশি সময় নিয়ে উচ্চারণ করব। তার মানে উচ্চারণটা কীরকম হবে, হ্রস্ব ই জাস্ট ই, আর দীর্ঘ ই ই ই। পার্থক্যটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, একটা বেশি সময় নিয়ে উচ্চারণ করব আর একটা অল্প সময় নিয়ে উচ্চারণ করব। প্রথমটা যেটা হ্রস্বই সেটা হচ্ছে ই, পরেরটা হচ্ছে ই। পরের দুটো সেম, হ্রস্ব উ দীর্ঘ উ। প্রথমটা হচ্ছে উ, পরেরটা হচ্ছে উ। প্রথমটা যদি আমরা 1 সেকেন্ড যাবত উচ্চারণ করি, পরেরটা আমাদের দ্বিমাত্রায় উচ্চারণ করতে হবে, মানে 2 সেকেন্ড যাবত উচ্চারণ করতে হবে। হ্রস্ব স্বর যতটুকু সময় নিয়ে উচ্চারণ করব তার ঠিক দ্বিগুণ মাত্রায় আমাদের দীর্ঘস্বরটা উচ্চারণ করতে হবে। তারপরের দুটো কি আছে, দুটো রি আছে, এগুলো একটা দীর্ঘরি একটা রস্বরি। তো প্রথমটা হচ্ছে রস্বরি, মানে এটা অল্প সময় নিয়ে উচ্চারণ করতে হবে, এটা কি হবে রি, জাস্ট রি। আর পরেরটা রি, টেনে উচ্চারণ করতে হবে। এরপরে যেটা দেখতে নয়ের মতো, অনেকেই আমরা পেয়েছি, বাংলাতে আগে ছিল কিন্তু অনেকে আবার পাইনি, পরে এটা তুলে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় লৃ। ল আছে না, লয়ের নিচে রিকার দিলে ঠিক উচ্চারণটা যেমন হবে অনেকটা তেমন, লৃ এরকম। এতক্ষণ আমরা কি পাচ্ছিলাম যে প্রথমটা হ্রস্ব পরেরটা দীর্ঘ, প্রথমটা হ্রস্ব পরেরটা দীর্ঘ, এভাবে যাচ্ছিল। কিন্তু এর পরে যেই চারটা আছে, লৃয়ের পরে যেই চারটা আছে প্রত্যেকটাই দীর্ঘ। এগুলো কিন্তু জোড়ায় জোড়ায় নয়, প্রত্যেকটাই দীর্ঘ। এগুলোর উচ্চারণ কীরকম, এ দীর্ঘ মানে টেনে উচ্চারণ করতে হবে, এ আই ও ঔ, এ আই ও ঔ। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এরপরে যেটা আছে আই একটা যৌগিক বর্ণ, ঔ এটাও একটা যৌগিক বর্ণ। যৌগিক মানে কি, আমরা যৌগ মৌল এগুলো পড়েছি। তো যৌগ কী ছিল, যে একাধিক উপাদান নিয়ে যেটা তৈরি হচ্ছিল সেটা হচ্ছে যৌগ। তো যৌগিক পদার্থ, যৌগ নয়, আমি যৌগিক পদার্থের কথা বলতে চাচ্ছিলাম। যৌগিক পদার্থ কী ছিল, যে একের অধিক উপাদান নিয়ে যেই পদার্থটা তৈরি সেটা হচ্ছে যৌগিক পদার্থ। তো এই যৌগিক অক্ষর দুটো মানে আই আর ঔ, এই দুটো হচ্ছে আমাদের একের অধিক স্বরবর্ণ নিয়ে গঠিত। আই গঠিত শুনেই বুঝতে পারছি আ আর ই নিয়ে, আর ঔ গঠিত হচ্ছে আ আর উ নিয়ে। তার মানে আমরা যদি অ এর উচ্চারণটা ভুল করি, অ এর কিন্তু গুরুত্ব অপরিসীম, আমরা সামনে বুঝতে পারবো বিষয়টা। আমরা যদি অ এর উচ্চারণটা ভুল করি বা ভুল শিখি, তাহলে কিন্তু আমাদের ঐ এর উচ্চারণ ভুল হবে, তাহলে আমাদের ঔ এর উচ্চারণও ভুল হবে। তার মানে খুব কেয়ারফুলি এটা উচ্চারণ করতে হবে। উচ্চারণটা কী হবে, আই, আর লাস্ট ওয়ান ঔ বলা যাবে না, ঠোঁট যেন গোল না হয়, আই আর ঔ এরকম। তাহলে আমাদের স্বরবর্ণ কিন্তু শেষ। কি ছিল, কীরকম ছিল, আমি আবার 13টা স্বরবর্ণ উচ্চারণ করে দিচ্ছি। আ, ই, উ, রি, লৃ, এ, আই, ও, ঔ। এই হলো স্বরবর্ণের উচ্চারণ।
তো 5টা রসস্বর আমরা উপরে পেয়েছি, 8টা দীর্ঘস্বর, এগুলো আলাদা করে পড়ার কিছু নেই, আমাদের পড়ার মধ্যে চলে এসেছে। নিচে অয়ের উচ্চারণটা যে স্পেশালি পড়তে হবে এই জিনিসটা মার্ক করা আছে, আর রস্বস্বর দীর্ঘস্বরে যে আমাদের ফোকাস করতে হবে এই জিনিসটা বলা আছে বা দেওয়া আছে। তো যেগুলো হচ্ছে লাল দাগ দেওয়া থাকবে বা হাইলাইট করা থাকবে ওই জিনিসগুলো আমরা একটু বেশি নজর দেব বা ভালো করে পড়তে হবে আর কি। আচ্ছা, যাই হোক, তো স্বরবর্ণ নিয়ে কারোর কোনো সমস্যা আছে, নয়তো আমরা ব্যঞ্জন বর্ণে যাব? কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন স্বরবর্ণ নিয়ে। আচ্ছা, কেউ যেহেতু কিছু বলছেন না, তো আমরা ধরে নিচ্ছি যে কারোর কোনো জিজ্ঞাসা নেই, আমরা ব্যঞ্জন বর্ণে যাই। দেখুন, ব্যঞ্জন বর্ণ কয়টি আছে? 35টি সংস্কৃত হরফে বা দেবনাগরী বর্ণমালায়। 35টি মানে আমরা বুঝতে পারছি যে বাংলার সাথে পার্থক্য আছে। বাংলায় আমরা 39টি পাই আর সংস্কৃতে পাচ্ছি 35টি, অর্থাৎ এখানে কম আছে। কম আছে, কোনগুলো কম আছে সেগুলো আমরা সামনে যখন এগোবো তখন বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো এখানে দেখুন, প্রথম 25টা অক্ষর লেখা আছে, আর প্রথম 25টা অক্ষরের কিছু অক্ষর কালো রং করা আছে, কিছু অক্ষর সবুজ, কিছু নীল, কিছু লাল আর কিছু বেগুনি। এরকম কেন করা হয়েছে? সৌন্দর্যের জন্য? না, সৌন্দর্যের জন্য না, এরকমভাবে আলাদা করা হয়েছে বুঝার সুবিধার্থে বা ভাগটা বোঝানোর সুবিধার্থে। কিসের ভাগ? এই যে 25টা বর্ণ আছে, 25টা বর্ণকে বলা হয় স্পর্শবর্ণ। কেন স্পর্শবর্ণ বলা হয়? কারণ আমাদের জিহ্বা এই 25টা বর্ণ উচ্চারণের সময় মুখের ভেতরে বিভিন্ন স্থানকে স্পর্শ করে, তাই এই 25টা বর্ণকে বলা হয় স্পর্শবর্ণ। তো প্রত্যেকটা বর্ণকে, এই 25টার প্রত্যেকটা বর্ণকে প্রতি 5টা এক গ্রুপের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে প্রথম 5টা এক গ্রুপ, এরপরের 5টা আরেক গ্রুপ, এভাবে প্রতি 5টা করে ভাগ করা হয়েছে। তো 25টাকে যদি আমরা 5টা করে ভাগ করি, আমাদের মোট 5টা গ্রুপ হলো। 5টা গ্রুপের এবার আমরা আলাদা করব কি করে? গ্রুপগুলোকে বলা হয় বর্গ, ঠিক আছে? প্রত্যেকটা গ্রুপকে বলা হয় বর্গ, আর এই বর্গগুলোর নামকরণ করা হয় ওই বর্গের যেই প্রথম অক্ষরটা আছে সেই প্রথম অক্ষরটার নাম অনুসারে ওই বর্গের নামকরণ করা হয়। এই যে প্রথম 5টার প্রথমে কে আছে? ক, তার মানে এই যে 5টা, এই 5টা হচ্ছে ক বর্গের অন্তর্ভুক্ত। তারপর এরপরের 5টার প্রথম অক্ষর হচ্ছে চ, এরা হচ্ছে চ বর্গের অন্তর্ভুক্ত। তারপর ট বর্গের অন্তর্ভুক্ত, ত বর্গের অন্তর্ভুক্ত এবং এরা হচ্ছে প বর্গের অন্তর্ভুক্ত। এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ড কোন বর্গের অন্তর্ভুক্ত, আপনাকে বলতে হবে, দেখতে হবে যে এই ডটা কোন বর্গে পড়ছে, কোন 5টার মধ্যে পড়ছে। তো আপনি এই চার্টটা বের করে দেখবেন যে এই জায়গায় ড আছে, তার মানে এটা ট বর্গের অন্তর্ভুক্ত। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যখন অনুস্বার এবং বিসর্গের উচ্চারণ পড়ব এই জিনিসগুলো আমাদের লাগবে, সুতরাং একটু মনোযোগ দিবেন বা বোঝার চেষ্টা করবেন যে আসলে আমাদের কোথায় কোনটা কোন বর্গের অন্তর্ভুক্ত, এই জিনিসগুলো আমাদের লাগবে। তো আমরা যেটা পড়ছিলাম, এই প্রত্যেকটাকে, প্রতি 5টাকে একটা বর্গে ভাগ করা হয়, আর প্রতিটার বর্গের নামকরণ হয় প্রথম অক্ষরের নাম অনুসারে। এভাবে আমরা মোট 5টা বর্গ পাই। কি কি? ক, চ, ট, ত, প। আমরা জানি যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। কোন বর্ণটার সাহায্য নেয় ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময়? অ বর্ণের। প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের শেষে কিন্তু অ আছে, তাই না? তার মানে আমরা যদি অ উচ্চারণ ভুল করি, আমি একটু আগে বলেছিলাম যে অ এর গুরুত্ব অপরিসীম, আমরা যদি অ এর উচ্চারণ ভুল করি তাহলে কি হবে? ওই যে এই আর ও যেমন উচ্চারণ করাটা ভুল হবে, উচ্চারণটা ভুল হবে, ঠিক সেইমভাবে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের উচ্চারণ ভুল হবে, ঠিক আছে? প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের উচ্চারণ ভুল হবে, কারণ প্রতিটা ব্যঞ্জন বর্ণের শেষেই অ আছে। তাহলে উচ্চারণগুলো কীরকম হবে? উচ্চারণগুলো করার আগে আমাদের অ এর উচ্চারণটা ঠিক করতে হবে। তো উচ্চারণগুলো কীরকম হবে? ক, যেহেতু অ
অ উচ্চারণের সময় ঠোঁট গোল হবে না, তাহলে ক উচ্চারণের সময় ঠোঁট গোল হবে না। কি হবে? ক, খ, গ, ঘ, ঙ, ক, খ, গ, ঘ। আমি 5 নম্বরটা একটু স্কিপ করি, এটা শেষে বলবো। ক, খ, গ, ঘ, ক, খ, গ, ঘ। ক, খ, গ, ঘ কিন্তু বলা যাবে না। কি হবে? ক, খ, গ, ঘ। এখন এদেরকে যে ভাগ করা হলো, 5টা করে, প্রতি 5টাকে ভাগ করা হলো, এদের তো একটা কারণ আছে, তাই না? এদেরকে এক গ্রুপে করার তো একটা কারণ আছে। কারণটা হলো এই যে 5টা, এদের উচ্চারণ স্থান এক। আপনি উচ্চারণটা করে দেখুন, খেয়াল করে দেখুন। ক, ক উচ্চারণের সময় আপনার মুখ, জিহ্বা, মানে মুখবিবরের যেই অবস্থান, খ উচ্চারণের ক্ষেত্রেও সেম অবস্থান, গ সেম অবস্থান, ঘ সেম অবস্থান। তার মানে এই 5টা উচ্চারণের ক্ষেত্রেই আমাদের মুখবিবর সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না, এক্সপ্রেশনের কোনো চেঞ্জ হবে না। তা এদের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। জিহ্বা কণ্ঠকে স্পর্শ করে ক বর্গের অক্ষরগুলো উচ্চারণ করতে হয়। 5 নম্বরটা আমি পরে বলছি, 5 নম্বরটা নিয়ে আপাতত টেনশনের দরকার নেই। তাহলে কি হচ্ছে? ক, খ, গ, ঘ, ক, খ, গ, ঘ। এই হলো ক বর্গের 4টা। পরের বর্গ কি? চ বর্গ। চ বর্গের উচ্চারণ কীরকম? চ, ছ, জ, ঝ। চ বর্গের উচ্চারণ স্থান হচ্ছে তালু। তালু কোনটা? এই যে আমাদের দন্ত আছে না, দন্তের ঠিক পরের অংশটা, উপরের যে মাড়ি, উপরের মাড়ি, দাঁতের ঠিক পরের অংশটা হচ্ছে আমাদের তালু। তো তালুতে জিহ্বা স্পর্শ করে চ বর্গের অক্ষরগুলো উচ্চারণ করতে হবে। কীরকম হবে? চ, 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 ছ, জ, ঝ। 5 নম্বরটা পরে বলছি। কি হচ্ছে? চ, ছ, জ, ঝ, চ, ছ, জ, ঝ। এগুলো কিন্তু চ, ছ, জ, ঝ বলা যাবে না। চ, ছ, জ, ঝ। এই হলো চ বর্গের 4টা। এর পরের যেই বর্গ ট বর্গ, ট বর্গের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। মূর্ধা কোনটা? এই যে আমরা তালু চিনলাম না এখনই, তালু আর কণ্ঠ হচ্ছে পেছনে, তালু আর কণ্ঠের মাঝে যেই অংশটা, এটা হচ্ছে আমাদের মূর্ধা। তালু আর কণ্ঠের মাঝখানে যে অংশটা, এটা হচ্ছে মূর্ধা। তো ট বর্গের অক্ষরগুলো উচ্চারণের সময় জিহ্বাটা একটু গোল হয়ে ফোল্ড হয়ে পেছনে যায়, কণ্ঠের ঠিক আগে যায়। কীরকম হয় উচ্চারণটা? ট, ঠ, ড, ঢ, ট, ঠ, ড, ঢ, ট, ঠ, ড, ঢ, এরকম। এই হলো ট বর্গের প্রথম 4টা। তারপরের বর্গটার নাম হচ্ছে ত বর্গ। ত বর্গের উচ্চারণ স্থান দাঁত, এদেরকে দন্তমূলীয় বর্ণ বলা হয়। তো এদের উচ্চারণ স্থান দাঁত, আর এদের উচ্চারণ সবচেয়ে সহজ, এগুলোর ক্ষেত্রে কোনো অসুবিধাই হয় না, অনেকটাই বাংলার মতো, শুধু অ এর পার্থক্য হয়। উচ্চারণটা কি? ত, থ, দ, ধ, ত, থ, দ, ধ। এই হলো ত বর্গের অক্ষর। তারপর যেগুলো আছে প বর্গের অক্ষর, এগুলোর ক্ষেত্রে একটা নিয়ে একটু সমস্যা হয় প্রথম 4টার মধ্যে। এই যে এটা নিয়ে একটু প্রবলেম হতে পারে। এটা আমরা কি করি, যারা একটু গান টান শেখেন তারা হয়তো এটার উচ্চারণটা ঠিকঠাক পারেন, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা কি করি, এটাকে বলি ফল, ফুল, তারপর ফ্যান, এরকম বলি, বলি, বাট এটা নয়। এদের উচ্চারণ স্থানটা হচ্ছে উষ্ঠ, ঠিক আছে? তো উষ্ঠ মানে দুটো ঠোঁটের ব্যবহার হবে, এখানে কিন্তু আপনার দাঁতের কোনো ব্যবহার নেই। যদি দাঁতের ব্যবহার থাকতো তাহলে এর নাম হতো দন্তোষ্ঠ বর্ণ। যেহেতু দন্তোষ্ঠ বর্ণ নয় এটি, তার মানে এর উচ্চারণ স্থান যেহেতু উষ্ঠ, তার মানে দাঁতের ব্যবহার করা যাবে না। আমরা যেই ভুলটা করি, উপরের পাটির দাঁত, নিচের ঠোঁট দুটো মিলে হচ্ছে আমরা ফ এর উচ্চারণ করি, কিন্তু এটা ভুল। উচ্চারণটা কীরকম হবে? প যেভাবে উচ্চারণ করবো সেমভাবে, প, ফ, ব, ভ, প, ফ, ব, ভ। মানে একবার ঠোঁটটা অফ হবে, একবার অন হবে, এরকম প, ফ, ব, ভ, এরকম জাস্ট। ফ বলবো না, কেউ দাঁতের ব্যবহার করব না, দাঁতের ফাঁক দিয়ে বাতাস যেন না বের হয়ে যায়। একবার ঠোঁটটা বন্ধ হবে, একবার খুলবে, এতটুকুই, এক্সট্রা কিচ্ছু করা যাবে না।
প ফ ব ভ। এখন আমরা যেগুলো বাদ দিয়ে গেছি সেগুলোতে যাই। আমরা কোনগুলো বাদ দিয়েছি? ওই যে লাস্টে 5 নম্বর করে যে অক্ষরগুলো, এগুলোকে আমরা বাদ দিয়ে গেছি। এগুলোকে কেন বাদ দিয়ে গেছি? কারণ হচ্ছে আমরা সচরাচর বাংলায় যেরকমভাবে এই 5টাকে উচ্চারণ করি, ম সেমি, এই 4টা মূলত, এগুলোকে আমরা যেভাবে বাংলায় উচ্চারণ করি, সংস্কৃতে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আগেরগুলো কিন্তু অলমোস্ট সেম, জাস্ট এর পার্থক্য। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে এই 5টা বর্ণের মেজর পার্থক্য আছে বাংলার সাথে। বাংলায় আমরা এই ক বর্গের 5 নম্বর যে অক্ষরগুলো, আচ্ছা এই 5টাকে বলা হয় অনুনাসিক ধ্বনি, ঠিক আছে? এই 5টা অক্ষরকে বলা হয় অনুনাসিক ধ্বনি। আপনাকে যদি বলে ক বর্গের অনুনাসিক ধ্বনি কোনটা, আপনি বলবেন এই যে বাংলায় যেটা উম বলি, আমি উচ্চারণটা এখনও পড়াইনি তাই বাংলা উচ্চারণ করছি। ক বর্গের অনুনাসিক ধ্বনি হচ্ছে এটা। তারপর চ বর্গের অনুনাসিক ধ্বনি কোনটা বললে এটা বলবেন। ট বর্গেরটা হলে মূর্ধন্য, ত বর্গেরটা হলে দন্তন্য, প বর্গের হলে ম। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখতে হবে যে কোন বর্গের অনুনাসিক ধ্বনি কোনটা। এটা কিন্তু আমরা যখন চণ্ডী পাঠে যাব, প্রয়োগে যাব, আমরা বারবার উচ্চারণ হয়তো প্রথম দিকে রিপিট করব, উচ্চারণগুলো বলবো ভেঙে ভেঙে, কিন্তু যখন একটু আমরা এগিয়ে যাব বা 1-1.5 মাস চলে যাবে, প্রত্যেকটা উচ্চারণ ভেঙে ভেঙে কিন্তু তখন বলা হবে না, বা আপনি নোট খুলে দেখে নেবেন, ওরকম সময়ও আমরা পাবো না। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আয়ত্ত করে নিতে হবে যে কোন বর্গের অনুনাসিক ধ্বনি কোনটা। আচ্ছা, এবার আমরা উচ্চারণে যাই। দেখুন বাংলায় প্রথমটাকে আমরা কি বলি? উমো, উমো। কিন্তু খেয়াল করে দেখুন, আমরা যখন উমো উচ্চারণ করছি, উষ্ঠর ব্যবহার করা হচ্ছে। উমো উচ্চারণের ক্ষেত্রে উষ্ঠের ব্যবহার হচ্ছে, কিন্তু এটা তো উষ্ঠ বর্ণ নয়। ক বর্গের বর্ণগুলো কোন বর্গে, কোন মানে উচ্চারণ স্থানটা কোথায় ছিল মনে আছে? একটু আগেই আমি বললাম। ক বর্গের উচ্চারণ স্থান কোথায়? কারণ মনে নেই? এ বাবা, একটু আগেই তো বললাম, আপনি উচ্চারণ করে দেখুন। ক খ গ ঘ ঙ কোথায় হচ্ছে উচ্চারণটা? জিহ্বা কোন জায়গাকে স্পর্শ করছে? দন্ত। দন্তকে স্পর্শ করছে। ক উচ্চারণের সময় কোনোভাবেই তো দাঁতকে স্পর্শ করছে না, কণ্ঠকে স্পর্শ করছে। হ্যাঁ, একদম ঠিক, অন্তর্রয় আপনি বলেছেন, হ্যাঁ একদম ঠিক। কণ্ঠবর্ণ, ক বর্গের অক্ষরগুলো হচ্ছে কণ্ঠবর্ণ। আমরা যখন উচ্চারণ করি, আমাদের জিহ্বার পেছনের অংশ কণ্ঠে স্পর্শ করে। তো আমাদের প্রথম 4টা যদি উচ্চারণের ক্ষেত্রে এক্সপ্রেশন চেঞ্জ না হয়, তাহলে আমি উঙো বা উমো বলার সময় এক্সপ্রেশন কেন চেঞ্জ করব? আপনি খেয়াল করে দেখুন, ক খ গ ঘ বলার সময় এক্সপ্রেশন যা থাকছে সেমভাবে 5 নাম্বারটা বলতে হবে। ওইটার উচ্চারণ হচ্ছে ঙ, ঙ। উমো নয়, উঙো নয়, ঙ। কি? ক খ গ ঘ ঙ, ক খ গ ঘ ঙ, ঠিক আছে? ক খ গ ঘ ঙ, সেম এক্সপ্রেশন রেখে বলতে হবে, উমো উঙো বলা যাবে না। এটা হচ্ছে ক বর্গের অনুনাসিক ধ্বনি। চ বর্গের উচ্চারণ স্থান ছিল তালু, কিন্তু ইও, ইও বলার সময় দেখুন এই ক্ষেত্রেও আমরা কি করছি? ঠোঁটের ব্যবহার করছি। ই অ বলার সময় নাক আর ঠোঁটের ব্যবহার করছি। যেহেতু এর উচ্চারণ বাকি 4টা তালুতে উচ্চারণ করতে হয়, তার মানে ইও উচ্চারণটাও ভুল, এটাও আমরা করতে পারবো না। যেহেতু বাকি 4টা একভাবে যাচ্ছে, সেম এক্সপ্রেশনে আমাদের 5 নাম্বারটা করতে হবে। তো চা ছা যা ঝা যেভাবে করছি, জিহ্বা যেখানে টাচ করছে সেই জায়গায় টাচ করে 5 নাম্বারটা বলতে হবে ঞ, ঞ। চা ছা যা ঝা ঞ, চা ছা যা ঝা ঞ। ইও বলা যাবে না, ঞ, ঠিক আছে? চ যেখানে জিহ্বার ঠিক সেখানে টাচ করতে হবে, সেখানে টাচ করে বলতে হবে ঞ, চা ছা যা ঝা ঞ। তারপর ট বর্গের, যেটা ট বর্গের উচ্চারণ স্থান ছিল মূর্ধা। মূর্ধার অবস্থান কোথায় ছিল? কণ্ঠ আর তালুর মধ্যবর্তী স্থানে। তো ন বলি আমরা, দন্তন্য আর মূর্ধন্যর মধ্যে কোনো পার্থক্যই রাখি না বাংলাতে। ন যা বলতেছি, মানে ন বললে আমরা দন্তন্যও বুঝতেছি, মূর্ধন্যও বুঝতেছি, কিন্তু এটা করা যাবে না।
সংস্কৃতে আমি আগেই বলেছি যে উচ্চারণ শুনেই আপনি শ্রোতাকে অনুধাবন করাতে হবে যে আপনি কোন অক্ষরটা উচ্চারণ করেছেন। তো মূর্ধন্যর উচ্চারণ কীরকম? ট বলার সময় কি বলেছি, জিহ্বাটা ফোল্ড হয়ে পেছনে মূর্ধায় গিয়ে স্পর্শ করে। ঠ সেম, ডা ঢ একই। তো মূর্ধন্যও সেম, গোল হয়ে পেছনে মূর্ধায় গিয়ে টাচ করে উচ্চারণটা হবে। কীরকম হবে উচ্চারণ? ণ ণ, ট ঠ ড ঢ ণ, ট ঠ ড ঢ ণ। এটা কিন্তু ন নয়, ণ, ট ঠ ড ঢ ণ। ঠিক আছে? প্রথমেই আসবে না, ডিপ্রেসড হওয়া যাবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। উচ্চারণ স্থানটা কোথায় বুঝতে হবে, বুঝে ওই জায়গায় জিহ্বাটা স্পর্শ করে উচ্চারণ করার চেষ্টা করতে হবে। তাহলেই উচ্চারণটা আস্তে আস্তে আসবে। একদিনে একদমই আসবে না, আপনি যত চেষ্টাই করুন। যদি আগে থেকে প্র্যাকটিস না থাকে, ধীরে ধীরে আপনি প্র্যাকটিস করতে থাকলে আগামী 4 মাস যখন আমরা বারবার করে জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকবো, তখন আস্তে আস্তে জিনিসগুলো আয়ত্ত হয়ে যাবে। তাহলে কি এটা কি হচ্ছে? ট বর্গের যেটা, এটা কি মূর্ধন্যটা কি উচ্চারণ? ণ ণ, ট ঠ ড ঢ ণ। তারপর আসে ত বর্গের যেটা, ত বর্গের অনুনাসিক ধ্বনি দন্ত ন, এটা একদম বাংলার মতোই, শুধু অ এর পার্থক্য। ন না হয়ে ন হবে, ন ন। ত থ দ ধ ন, ওই যে দাঁতে স্পর্শ করবে, উপরের পাটির দাঁতে জিহ্বাটা স্পর্শ করবে। আর প বর্গেরটাও বাংলার মতো, শুধু অ এর পার্থক্য, এটা হচ্ছে ম ম, উষ্ঠ আর অধরের ব্যবহার হবে। ম প ফ ব ভ ম, প ফ ব ভ ম। তাহলে 25টা আমি আরেকবার উচ্চারণ করছি, দেখুন। ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ ণ, ত থ দ ধ ন, প ফ ব ভ ম। এই হলো প্রথম 25টা অক্ষর। আর এগুলো আমি রেকর্ডিং দিয়ে দিব। এমনি উচ্চারণ ক্লাসের রেকর্ডিং তো পাবেনই, প্লাস মানে ভিডিও রেকর্ডিং তো পাবেনই ক্লাসের উচ্চারণের, আর এমনি অডিও রেকর্ডিংও দিয়ে দিব। এগুলো শুনে শুনে বারবার প্র্যাকটিস করতে হবে। আমার অডিওটা ছেড়ে অডিওর সাথে প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস করলেই উচ্চারণ আসবে। এখানে একটা বলার বিষয় আছে যে আপনি যখন উচ্চারণটা প্র্যাকটিস করবেন, আপনি যদি মনে মনে প্র্যাকটিস করেন যে আমি এত বছর ধরে হচ্ছে ই করছি, আমার বয়স এত বেশি, অনেকেই এখানে সিনিয়র আছেন, আমার বয়স এত বেশি, মানুষ শুনলে কী বলবে যে আমি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়ছি, এটা বললে, এটা শুনলে কি বলবে, ওরকম লোকলজ্জার ভয়ে যদি আপনি মনে মনে উচ্চারণ শিখতে যান, তাহলে কিন্তু ভুল হবে। আপনাকে যেটা করতে হবে, জোরে জোরে পড়তে হবে। আমার রেকর্ডিংটা ছেড়ে রেকর্ডিংয়ের সাথে জোরে জোরে পড়তে হবে। জোরে জোরে পড়লেই বিষয়টা আপনি আপনার নিজের কানে বুঝতে পারবেন যে কোথায় ভুল হচ্ছে। ঠিক আছে? তো এটা জোরে জোরে পড়তে হবে। আমাদের এই 25টা আমি আরেকবার উচ্চারণ করে দিচ্ছি, এরপর এতটুকুর মধ্যে কারোর অসুবিধা আছে কিনা শুনবো। হ্যাঁ, উচ্চারণটা করে দিচ্ছি। ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ ণ, ত থ দ ধ ন, প ফ ব ভ ম। এই হলো প্রথম 25টা। এবার বলুন এই 25টার মধ্যে কোথাও কোনো অসুবিধা আছে কিনা, আনমিউট করে বলুন। কারো কোনো অসুবিধা নেই? বাহ, অসুবিধা না থাকলে তো খুবই ভালো। ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে যাই। এখানে উচ্চারণ স্থানগুলো দেওয়া আছে, এগুলো আপনারা পরে দেখে নেবেন, নোটটা দিয়ে দিব। এখন আমরা যেটা পড়ব, আমরা তো 25টা পড়লাম, কিন্তু আমাদের ব্যঞ্জনবর্ণ তো 35টা, তার মানে আরও কিছু বর্ণ বাকি রয়ে গেছে। তো এই যে পরের যেই 4টা, এগুলো কি বাংলায় বলি অন্তস্থ জ, অন্তস্থ র, তারপর ল, ও, এরকম বলি। অন্তস্থ জ, অন্তস্থ র, ল, এই 3টা পাই। বটা বাংলায় বর্তমানে নেই, আগে ছিল। তো এটা এই যে অন্তস্থজোর মতো দেখতে, এটা কিন্তু সংস্কৃত অন্তস্থজ নয়। এটা কি? এটা হচ্ছে ইয়।
আপনি খেয়াল করে দেখবেন বাংলায় দুটো জ আছে, তাই না? বর্গীয় জ, অন্তস্থ জ। দুটো জ থাকায় আমাদের ক্লাসে বা আমাদের পরিচিতর মধ্যে যদি একই নামের দুইজন থাকে, ধরুন একই নাম রমেশ, রমেশ নামের দুইজন আছে, এখন তাদেরকে আলাদা করার জন্য আমরা একটা আলাদা নামের সাথে একটা আলাদা কিছু যোগ করে দিই। ধরুন একজন রমেশ লম্বা আর একজন একটু খাটো, তখন আমরা বলি লম্বা রমেশ, খাটো রমেশ। বা একটা রমেশ গান জানে আর একটা রমেশ আর্ট জানে, তখন আমরা বলি গায়ক রমেশ, আর্টিস্ট রমেশ। এভাবে আমরা আলাদা করি দুইটা রমেশকে। তো বাংলার ক্ষেত্রেও সেম, দুইটা জ আছে, তাই আমরা যখন আলাদা করতে যাই, যে বোঝানোর জন্য, যেহেতু উচ্চারণের কোনো পার্থক্য নেই, শুনে বোঝার উপায় নেই যে কোনটা কোন জ, তো আমরা কি করি, ওই যে আপনার যেটা হচ্ছে বর্গের অন্তর্ভুক্ত, একটু আগে আমরা বর্গ পড়লাম না, ক চ ট ত প, বাংলায় ব্যাকরণের ক্ষেত্রেও কিন্তু এই বর্গগুলো আছে। তো যেটা হচ্ছে বর্গের অন্তর্ভুক্ত জ, সেটাকে আমরা নাম দিয়েছি বর্গীয় জ। এই বর্গগুলোর মধ্যে কিন্তু আর জ নেই, একটাই জ, তাই এটার নাম দিয়েছি আমরা বর্গীয় জ। আর এই যে এই চারটা বর্ণ, এই যেই চারটা আমরা এখন পড়বো আর কি, তো এই চারটা বর্ণ হচ্ছে অন্তস্থ বর্ণ। তো এই জটা যেহেতু অন্তস্থ বর্ণের অন্তর্ভুক্ত, তাই বাংলার ক্ষেত্রে এই জটার নাম দিয়েছি আমরা অন্তস্থ জ, দুইটা জকে আলাদা করার জন্য। কিন্তু খেয়াল করে দেখবেন, আমরা একটু আগে যে পড়লাম না, এই যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়লাম, ওইখানে কিন্তু আমরা এই জটাকে আলাদা করে বর্গীয় জ বলিনি, এই জকে আলাদা করে বর্গীয় জ বলিনি। কেন বলিনি? কারণ সংস্কৃতে একটাই জ, সংস্কৃতে আমার আলাদা করে এই জকে বর্গীয় জ নামকরণ করার প্রয়োজন হয় না। রমেশ দুটো থাকলে আলাদা করে লম্বা খাটো বলে আমরা আলাদা করতে হয়, কিন্তু রমেশ যদি একটাই থাকে সেই ক্ষেত্রে তো ওটা প্রয়োজন হয় না, আমরা শুধু রমেশ ডাকলেই হয়। তো ঠিক তেমনই সংস্কৃতে আমাদের একটাই জ, এই জন্য হচ্ছে আমাদের আলাদা করে একে বর্গীয় জ নাম দিতে হয়নি। তাহলে এটা কি? এই যে এটা তো দেখতে জয়ের মতো, এটা আবার কি জিনিস তাহলে? এটা হচ্ছে ইয়, দেখতে জয়ের মতো হলেও এটা হচ্ছে ইয়, ঠিক আছে? এটার উচ্চারণ হচ্ছে ইয়, অনেকটা এরকম এরকম, ঠিক আছে? এটা কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, এটা কোনো বইয়ে নেই বা কিছু নেই, জাস্ট বোঝার সুবিধার্থে লিখছি উচ্চারণটা। উচ্চারণ লিখে লিখে পড়ানো যায় না, উচ্চারণ শুনে শুনে শিখতে হয়। এটার উচ্চারণটা বোঝার সুবিধার্থে আমি বলছি, এটার উচ্চারণ হচ্ছে ইয়, ইয়। তো আজ থেকে এই অন্তস্তজ শুধু চণ্ডী নয়, গীতা, চণ্ডী, বেদ, উপনিষদ, পুরাণ, যত সংস্কৃত শাস্ত্র আছে, রামায়ণ, মহাভারত, সব কিছু, কিংবা যে কোনো সংস্কৃত গল্প, কবিতা, পদ্য, যাই পাই না কেন, যেখানেই পাই না কেন এই অন্তস্তজ, আর কোনো দিন আমরা জ বলবো না। আজ থেকে আমরা যদা যদাহি ধর্মস্য বলবো না, আজকে থেকে আমরা যে যথামাম বলবো না, আজকে থেকে আমাদেরকে যদা যদা হি ধর্মস্য বলতে হবে, ইয়ে যথামাম প্রপদ্যন্তে বলতে হবে, ঠিক আছে? আজকে থেকে একে আমরা আর জ বলবো না। তারপরে যেটা আছে এটা হচ্ছে র, র, এটা বাংলার মতো, জাস্ট অয়ের পার্থক্য। এর পরেরটাও সেম, ল, অয়ের পার্থক্য, ল না হয়ে ল হচ্ছে, র ল, র ল, ইয় র ল, ইয় র ল, এরকম। তারপর যেটা আছে এটা, ওই যে একটু আগে একটা রমেশের গল্প বললাম যে দুইটা রমেশ হলে আমরা আলাদা আলাদা নাম দিই, তো সংস্কৃতে দুইটা ব, এই জন্য আমাদের আলাদা করে এদের নামকরণ করতে হয়। জয়ের ক্ষেত্রে এটা করতে হয় না, কিন্তু ওয়ের ক্ষেত্রে, মানে বয়ের ক্ষেত্রে এটা করতে হয়, ঠিক আছে? তো জয়ের ক্ষেত্রে আমরা বাংলায় যেই কাজটা করেছিলাম, এই বয়ের ক্ষেত্রে সংস্কৃতে আমাদের এই কাজটা করতে হবে। একটা মিনিট, যেটা বলছিলাম, বয়ের ক্ষেত্রে আমাদের সংস্কৃতে সেম কাজটা করতে হবে। আগে যেই বটা পেয়েছিলাম, এই যে এই বটা,
এটা বর্গের অন্তর্ভুক্ত ব, এই জন্য এটাকে বলতে হবে বর্গীয় ব। ঠিক আছে, এটার নাম হচ্ছে বর্গীয় ব। আর এর পরে যেটা পেয়েছি আমরা, এটা অন্তস্থ বর্ণ। এই যে অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ হয়, এই বটার নাম অন্তস্থ ব। ঠিক আছে, মানে জয়ের ক্ষেত্রে বাংলায় যেটা অ্যাপ্লাই করেছি, সংস্কৃতে এটা বয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, যেহেতু সংস্কৃতে দুইটা ব আছে। তো বাংলা বর্গীয় যেই বটা, সেটা বাংলা বয়ের মতো উচ্চারণ, কিন্তু এই যে এই বটার উচ্চারণ কিন্তু বাংলা বয়ের মতো না। এটার উচ্চারণ ও, অনেকটা ডব্লিউর মতো। এটার উচ্চারণ হচ্ছে উপরের যে দাঁত আর নিচের ঠোঁট, এই দুটো টাচ করবে। এটাকে বলা হয় দন্তোষ্ঠ বর্ণ। দন্ত আর উষ্ঠ দুটো টাচ করে আমাদের ও হবে। ওই যে ফ এর উচ্চারণের ক্ষেত্রে যেই ভুলটা করি, ওই ফটা যেভাবে উচ্চারণ করি দাঁত আর ঠোঁট লাগিয়ে, এই ক্ষেত্রে এই জিনিসটা হবে ও, অনেকটাই ডব্লিউর মতো উচ্চারণ। আমরা ইংরেজিতে ডব্লিউর উচ্চারণটা যেমন করি আর কি, ওয়াচ, ওটা ওয়া হয়, এটা ও হবে ও। যদিও উচ্চারণ লিখে দেখানো সম্ভব নয় বা বোঝানো যায় না, তবে কাছাকাছি যাওয়া যায়। এটার উচ্চারণটা অনেকটা এরকম। আমি এটা লিখে দেখাচ্ছি, আপনারাও যদি কোনো দিন কাউকে বোঝাতে যান, সেই ক্ষেত্রে যেটা বলছিলাম, যে একটা মিনিট, আমি একটু পৃষ্ঠাটা নিয়ে আসি। হ্যাঁ, যেটা বলছিলাম যে বাংলার ক্ষেত্রে নয়, আমি ও এর উচ্চারণটা বোঝাচ্ছিলাম, যে অনেকটাই ডব্লিউর মতো, কিন্তু অলমোস্ট সেম হলেও ফুল সেম নয়। তো ও এর উচ্চারণটা অনেকটাই এরকম, এই যে ও এরকম। এটার থেকে মনে হয় এভাবে লিখলে বিষয়টা আরও হবে। দাঁড়ান এক মিনিট, অনেকটাই এরকম। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু কোনো বইয়ে নেই, জাস্ট বোঝার সুবিধার্থে বলা হলো। এখন আপনি যদি কোনো দিন কাউকে বোঝাতে যান বা শেখাতে যান, সেই ক্ষেত্রে আপনি এভাবে লিখে বোঝাতে পারেন, কিন্তু এটা আপনাকে বলে দিতে হবে যে এটা কোনো বইয়ে নেই, এটা কোথাও লিখিতভাবে উপস্থাপন করা যাবে না, জাস্ট বোঝার সুবিধার্থে বলা যেতে পারে যে এটার উচ্চারণ অনেকটা এরকম, অনেকটা সেম নয়। আচ্ছা, তাহলে এটা কীরকম উচ্চারণটা? ও। তাহলে অন্তস্থ চারটা বর্ণের উচ্চারণ কি কি পাচ্ছি আমরা? ইয়, র, ল, ও। ইয়, র, ল, ও। আচ্ছা, তাহলে আমাদের অন্তস্থ বর্ণ শেষ। এবার আমরা ঊষ্ম বর্ণে আসি। ঊষ্ম বর্ণ কীরকম? আপনারা এই চারটা উচ্চারণের সময় খেয়াল করে দেখবেন, আপনি যদি হাতটা মুখের সামনে আনেন, বাংলার ক্ষেত্রেও সেম, বাংলার ক্ষেত্রে যদি স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, এগুলো বলে দেখেন, উচ্চারণের সময় মুখটা সামনে এনে দেখেন, দেখবেন গরম বাতাস মুখ থেকে বের হচ্ছে। এই জন্য এদেরকে বলা হয় ঊষ্ম বর্ণ। তো এই চারটার উচ্চারণ কেমন? এই যে প্রথম তিনটা, 4 নম্বরটা সেম বাংলার মতো,
বাংলার মতো আমরা শুধু অয়ের পার্থক্য, হ এর জায়গায় হ বলবো, হ হ। কিন্তু এই প্রথম যেই তিনটা আছে, এই তিনটা আমরা বাংলায় সেম উচ্চারণ করি। ষাঁড়, সিংহ, সদা, সত্য, শশা, তারপর বিশাল, এই যে এতগুলো স দিয়ে অক্ষর উচ্চারণ করলাম, একটা শুনেও বোঝার উপায় নেই কোনটা তালব্য স, কোনটা মূর্ধন্য স, কোনটা দন্ত স। অথচ প্রত্যেকের উচ্চারণ স্থান আলাদা। তালব্য স নামেই আছে, উচ্চারণ কোথায়? তালুতে। মূর্ধন্য স নামেই আছে, উচ্চারণ স্থান মূর্ধা। দন্ত স উচ্চারণ স্থান দন্ত। প্রত্যেকটার উচ্চারণ স্থান আলাদা, তার মানে প্রত্যেকটার উচ্চারণও আলাদা, কিন্তু আমরা প্রয়োগ করি না, একই রকমভাবে উচ্চারণ করি। সংস্কৃতে এসব চলবে না। যার উচ্চারণ স্থান ঠিক যেখানে, সেভাবেই আমাদের উচ্চারণ করতে হবে। উচ্চারণটা কেমন? নর্মালি তিনটা স এর উচ্চারণ আমরা যেমন করি, এটা মূলত তালব্য স এর উচ্চারণ। মানে তালব্য স উচ্চারণ হচ্ছে স স। নর্মালি আমরা যে উচ্চারণটা করি তিনটে শকে, স। মূর্ধন্য স্বর উচ্চারণ মূর্ধায়, তার মানে ওই আগে আমরা মূর্ধন্য বা মূর্ধায় উচ্চারণ হয় এরকম বর্ণ পেয়েছিলাম, ট ঠ ড ঢ ন, এদের মতোই জিহ্বাটা ফোল্ড হয়ে মূর্ধায় টাচ করে উচ্চারণ করতে হবে। উচ্চারণটা কী হবে? স স। প্রথমটা হচ্ছে স, পরটা হচ্ছে স স স, এরকম। এটা গেল। 3 নাম্বার যেটা আছে দন্ত স, এটা হচ্ছে ওই যে দন্তবর্ণ আমরা পেয়েছিলাম আগে, ত থ দ ধ ন, জিহ্বা উপরের পাটির দাঁতে স্পর্শ করছিল, তো এটা সেম, উপরের পাটির দাঁতে স্পর্শ করবে জিহ্বা, কী হবে? স স স। দন্ত স স, কিন্তু স বলা যাবে না, স। সদা, সত্য, সিংহ, এরকম, ঠিক আছে? সরওদা, এরকম। এটাকে স বলা যাবে না, স বলতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, অনেকেই কি করে বা পড়ানোর সময় বলে যে দন্তস্বর উচ্চারণ কীরকম হবে? দন্তস্বর উচ্চারণ হবে ছ এর মতো, এটার মতো। এটা যেই বলুক না কেন আপনি বিশ্বাস করবেন না বা ধারণ করবেন না। দন্তস্বর উচ্চারণ কোনো দিন ছ এর মতো না, কখনো না। দন্তস্বর উচ্চারণ ছ এর মতো হতেই পারে না। আপনি খেয়াল করে দেখুন, আমি দুটো পাশাপাশি উচ্চারণ করছি, একটা হচ্ছে ছ স, ছ স, ছ স, আকাশ পাতাল তফাৎ আছে, এটা তো কমন সেন্সের বিষয়। দন্তস্বর উচ্চারণ স্থান হচ্ছে দাঁত, আর ছ এর উচ্চারণ স্থান কোথায়? চ ছ জ ছ ঞ, তালু। তো তালু কোথায় আর দন্ত কোথায়? তালু আর দন্তের মাঝখানে একটা নির্দিষ্ট তফাৎ আছে না? দন্ত হচ্ছে সামনের দিকে, দন্তের পেছনের অংশটাকে হচ্ছে তালু বলা হয়। তো জিহ্বা দন্ততে স্পর্শ করলে উচ্চারণটা যেমন হবে, তালুতে স্পর্শ করলে তো সেম উচ্চারণ আসবে না। সুতরাং আমরা ছয়ের সাথে কখনোই সকে তুলনা করব না, দুইটার উচ্চারণ একদম আলাদা, আকাশ পাতাল তফাৎ। একটা ছ আর একটা হচ্ছে স, ছ স, ঠিক আছে? তাহলে তিনটে স এর উচ্চারণ আমরা পেয়ে গেলাম। কি কি? স স স, স স স। আর লাস্ট ওয়ান তো আমরা বলেছি, এটার উচ্চারণ হচ্ছে হ হ। তাহলে অন্তস্থ বর্ণগুলো আমরা কি পেলাম? ইয়, র, ল, ও, তারপর স স স, হ, এগুলো হচ্ছে উষ্ম বর্ণ। এখানে দেখি নিচে কি হাইলাইট করা আছে, তিনটা স এর উচ্চারণ। তিনটা স এর উচ্চারণ আমাদের একটু মন দিয়ে করতে হবে, যেহেতু এতদিন আমরা একরকম করে এসেছি বা একরকমভাবে জিনিসটা উচ্চারণ করে এসেছি। এখন যেহেতু দেখছি সংস্কৃতের ক্ষেত্রে আলাদা, একটু আমাদের এফোর্ট দিতে হবে জিনিসটা আয়ত্ত করতে। দ্বিতীয়ত আমাদের কিসে নজর দিতে হবে? এই যে দুইটা যে ব আছে, যেটা বর্গীয় ব সেটা হচ্ছে বাংলা বয়ের মতো উচ্চারণ, আর যেটা অন্তস্থ ব সেটা হচ্ছে আমাদের ও, ডব্লিউর মতো উচ্চারণ অনেকটাই। এখন 99% কিন্তু চণ্ডীতে, গীতাতে আমাদের 99% একটু বেশি বলে ফেলাম, 90% হচ্ছে আমাদের অন্তস্থ ব আছে, মানে ও উচ্চারণ। তো আমাদের যেটা করতে হবে, এমন একটা চণ্ডী সংগ্রহ করতে হবে যেটায় এই অন্তস্থ ব আর বর্গীয় ব আলাদা করা আছে। অন্তস্থ ব
ও বর্গীয় ব আলাদা করা আছে এমন একটা চণ্ডী হলো জগদীশ্বরানন্দজির যেই চণ্ডীটা, আমি ওটাই ফলো করি। আপনারা চাইলে ওইটা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারেন, অথবা অন্য যে কোনো চণ্ডী যেটাই হচ্ছে অন্তস্থ ব বর্গীয় ব আলাদা করা আছে সেটা কাইন্ডলি সংগ্রহ করে নেবেন, নয়তো কিন্তু ক্লাসটা করতে আপনার অসুবিধা হবে, কারণ ম্যাক্সিমাম চণ্ডীতে আপনার এই জিনিসটা আলাদা করা নেই। ঠিক আছে? তো ওই যেই চণ্ডীতে আলাদা করা আছে সেখানে দেখবেন বর্গীয় বটা এই যে এরকম পেট কাটা আছে, আর অন্তস্থ বটা দেখতে হচ্ছে বাংলা বইয়ের মতো। ঠিক আছে? তো এটা দেখে আমরা উচ্চারণটা তফাৎ করতে পারবো। এখন আপনার মনে হতে পারে যে যেহেতু 90% হচ্ছে আমাদের অন্তস্তব, আমি সবগুলোই অন্তস্তবের মতো উচ্চারণ করে দিব, ওই 10% ভুল হলে আর কী বা আসে যায়। ওরকমভাবে চিন্তা করবেন না, কারণ সংস্কৃতে কিন্তু একটা বিন্দুরও অনেক মূল্য। ঠিক আছে? একটা বিন্দুর জন্য আমাদের অর্থ পুরো চেঞ্জ হয়ে যেতে পারে। সংস্কৃত বর্ণমালায় অনুস্বারকে একটা বিন্দুর মতো লেখা হয়। হ্যাঁ, তার মানে অনুস্বার বসে আপনি যা বুঝাতে চাইছেন, আপনি হয়তো ঠাকুরের কৃপা চাইছেন, মায়ের কৃপা চাইছেন, হতে পারে আপনি ভুল করে একটা বিন্দু বসিয়ে দিলেন, সেই ক্ষেত্রে আপনার অর্থটাই চেঞ্জ হয়ে গেল। আপনি চাইছেন আশীর্বাদ, কিন্তু আপনার মুখ দিয়ে বের হলো আপনি অভিশাপ চাইছেন, তখন মা তো আপনি যা চাইছেন তাই দিবে। সুতরাং কেউ কিছু বলছেন? কেউ কি কিছু বলছেন? যদি না বলার থাকে কাইন্ডলি মিউট রাখবেন। আচ্ছা, একটা মিনিট, আমি মিউট করে দিচ্ছি সবাইকে। শ্রেয়ন দাস, মিউট রাখো। আচ্ছা, যেটা বলছিলাম, কি বলছিলাম, যে কাইন্ডলি এরকম একটা চণ্ডী সংগ্রহ করে নেবেন, কারণ বিন্দুরও অনেক মূল্য। যারা একটু দেবনাগরী বর্ণমালা জানেন তারা হয়তো বুঝতে পারবেন এই কথাটা কেন বললাম। অথবা কেউ যদি দেবনাগরী বর্ণমালা জানেন, তাহলে দেবনাগরী বর্ণমালায় আছে ওরকম একটা চণ্ডীও চাইলে সংগ্রহ করে নিতে পারেন। আমি সাজেস্ট করব জগদীশ্বরানন্দজিটা। আচ্ছা, যাই হোক, তাহলে আমি প্রথম 25টা প্লাস এটা আমি আরেকবার উচ্চারণ করে দিচ্ছি। ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম। তারপর ইয় র ল ও শ ষ স হ। প্রতিটা ইউনিক উচ্চারণ, কোনোটার সাথে কোনোটা মিলবে না, একদমই মিলাতে যাবেন না। তারপর অনুস্বার আর বিসর্গের উচ্চারণ খুব বিশাল একটা পার্ট, এটা আমরা আজকে পড়বো না, এটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। তারপর যেটা পড়ব সেটা হচ্ছে যুক্তাক্ষরটাও পড়বো না, এটা পড়ব লুপ্ত অ এর ব্যবহারটা। এই যে হয়ের মতো দেখতে একটা অক্ষর, এটা কিন্তু আমরা পাই, গীতাতে পাই, চণ্ডীতে পাই, সব শাস্ত্রেই পাই, কিন্তু আমরা এটাকে কি করি, হয়ের মতো উচ্চারণ করে চলে যাই, অথবা অনেকে কি করি এর জায়গায় একটা অ এক্সট্রা নিয়ে এসে অ এর মতো উচ্চারণ করি। এই যে এই উচ্চারণটা, এটা অনেকে বলি সো হপি, আবার অনেকে বলি সো ওপি। এটা কিন্তু করা যাবে না, কারণ এটা অ না, হও না। অ হলে দেখতে এরকম হতো, হ হলে উপরে হতো, একটু দেখতে অনেকটা হয়ের মতো হলেও যেহেতু এটা একটু নিচ থেকে লেখা, দেখুন হ হলে তো ফুল মাত্রা হতো, তাই না? কমন সেন্সের বিষয় যে হ নয়, এটা আমরা দেখেই বুঝতে পারছি, কারণ হ হলে কি হতো, এটা এই যে লেখা যাচ্ছে না কেন, এই যে হ হলে এই যে এরকম হতো, পূর্ণ মাত্রা হতো, এই যে একটু নিচের থেকে, মাত্রার নিচ থেকে লেখাটা শুরু হতো না, যেহেতু পূর্ণমাত্রা হয়নি তার মানে এটা হ নয়, আর অ তো নয়, দেখেই বুঝতে পারছি, তাই হ উচ্চারণ করা যাবে না, অ উচ্চারণ করা যাবে না। তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে লুপ্ত অ। এটা সন্ধির ফলে আসে, যারা সন্ধি পড়েছেন বা একটু জানেন তারা হয়তো বুঝতে পারবেন, যারা আমাদের সংস্কৃত কোর্সের স্টুডেন্ট তারা জিনিসটা ধরতে পারবেন যে এটা সন্ধি হয়ে এসেছে, এই জায়গায় একটা অ ছিল, আমরা যদি এই শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করি তখন এই জায়গায় আমরা একটা অ পাবো, তো ওই অটাই লোপ পেয়েছে, সন্ধির ফলে লোপ পেয়েছে, উঠে গেছে। এখানে যে একটা অ ছিল এটার চিহ্ন হিসেবে এই লুপ্ত অটা বসেছে, লুপ্ত অ দিয়ে বোঝাচ্ছে এখানে একটা অ ছিল, এরকম বোঝাচ্ছে না যে এখানে আমাকে অ উচ্চারণ করতে হবে, উচ্চারণ করতে হলে অ দিতে পারতো, তাই না? যেহেতু অ নেই সুতরাং অ এখানে উচ্চারণ করা যাবে না।
তাহলে এর জায়গায় কি হবে? এর জায়গায় কিছুই হবে না, এই জায়গায় আমরা কিছুই উচ্চারণ করব না, শুধুমাত্র এর আগে যেই অক্ষরটা আছে, এই যে এই লুপ্ত অ, এর আগে কি আছে? সো। এই লুপ্ত অ, এর আগে আছে যা। এই যে এই লুপ্ত অটার আগে আছে সে। এই যে লুপ্ত এর আগে যেই অক্ষরটা আমরা পাবো, ওই অক্ষরটাকে আমাদের এক মাত্রা বাড়িয়ে উচ্চারণ করতে হবে। একদম প্রথমে আমরা পেয়েছিলাম না যে উচ্চারণ দুই প্রকার, হ্রস্ব আর দীর্ঘ। তো হ্রস্ব মানে ছিল এক মাত্রায় উচ্চারণ, দীর্ঘ মানে ছিল দ্বিমাত্রায় উচ্চারণ। এখন আমরা আরেকটা পাবো, সেটা হচ্ছে প্লুত উচ্চারণ। প্লুত উচ্চারণ জিনিসটা কি? আদি দেবনাথ, দয়া করে আনমিউট করবে না, আমি তোমাকে মিউট করে দিয়েছি, আপনি দয়া করে আনমিউট করবেন না, আপনার আশপাশে সাউন্ড সমস্যা হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম যে লুপ্ত এর কাজটা কি? আগের যে অক্ষরটাকে এটাকে একমাত্রা বাড়িয়ে দেয়। তো আমরা জেনেছিলাম যেগুলো দীর্ঘস্বর সেগুলো দ্বিমাত্রায় উচ্চারণ করতে হয়। সুদর্শন চ্যাটার্জি, দয়া করে আনমিউট করবেন না। সুদর্শন চ্যাটার্জি, আমি আপনাকে মিউট করে দিয়েছি। আদি দেবনাথ, তোমাকে মিউট করে দিয়েছি, দয়া করে আনমিউট করবেন না। আচ্ছা, যেটা বলছিলাম, তো সো দন্তস্ব ওকার, ওকার আমরা দীর্ঘস্বর পেয়েছি একটু আগে, জয় আকার দীর্ঘস্বর পেয়েছি, দন্তস্ব একার দীর্ঘস্বর পেয়েছি, তার মানে এগুলো অলরেডি বেশি সময় নিয়ে উচ্চারণ করতে হয়। এখন লুপ্ত অ থাকায় এদের উচ্চারণ আরও এক মাত্রা বেড়ে গেছে, তার মানে এদের উচ্চারণটা কীরকম হবে? আরও একটু বেশি সময় নিয়ে করতে হবে। ওটা যদি আমি 2 সেকেন্ড উচ্চারণ করতাম আগে, তাহলে আমাদের এটা 3 সেকেন্ড উচ্চারণ করতে হবে, 3 মাত্রায় উচ্চারণ করতে হবে। বাক্যের শব্দের যে অন্যান্য ইয়েগুলো আছে, শব্দের যে অন্যান্য দীর্ঘস্বরগুলো আছে, সেগুলো থেকে বেশি সময় নিয়ে উচ্চারণ করতে হবে আমাদের লুপ্ত এর আগে যেটা আছে। তাহলে উচ্চারণটা কী হবে? সোপি, রাজা ভূত। এখানে দেখুন রা, তারপর ভূ, দুইটাই কিন্তু দীর্ঘ। তো এখানে আমাদের এমনভাবে উচ্চারণটা করতে হবে যেন এই যে যাটা রা আর ভূ থেকেও বেশি সময় নিয়ে উচ্চারিত হয়। রাজা ভূত, রাজা ভূত। তারপর দৃষ্ট দোষেপি, দৃষ্ট দোষেপি, দো দীর্ঘ, সে এটাও দীর্ঘ, কিন্তু পরে লুপ্ত থাকে, এটা প্লুত হয়ে যাবে, প্লুত হয়ে এটা আরও একমাত্রা বেড়ে শেপি হয়ে যাবে, বেশি সময় নিয়ে উচ্চারণ করতে হবে। তো ওই উপরে এটাই লেখা আছে, যে কি লেখা আছে? এটাকে লুপ্ত অ বলা হয়, এটা মূলত অ, কিন্তু লুপ্ত হওয়ায় এর কোনো উচ্চারণ হবে না, মানে লুপ্ত এর জায়গায় কোনো উচ্চারণ আমরা করব না। লাইন ডিসকাউন্ট করে পুনরায় জয়েন করলে আমরা আচ্ছা, সুদর্শন মহোদয় বলছেন আমার কথা শোনা যাচ্ছে না, অন্যরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু জানাবেন, নাকি সবারই সমস্যা হচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যেহেতু অন্যরা শুনতে পাচ্ছে, সুদর্শন মহোদয় আপনি কাইন্ডলি বের হয়ে আরেকবার জয়েন করুন, বা নেটওয়ার্ক ভালো আছে এরকম কোনো একটা জায়গায় যান। অন্যদের যেহেতু অসুবিধা হচ্ছে না, তার মানে আমার নেটওয়ার্কে কোনো প্রবলেম নেই। আচ্ছা, যেটা বলছিলাম, গান শুনতে পাচ্ছি, কে গান গাইছে? আদি দেবনাথ, প্লিজ আনমিউট করো না, আমি বারবার মিউট করে দিচ্ছি তোমাকে। আহা, আমি মিউট করার সাথে সাথেই আবার আনমিউট করে ফেলছে। ঠিক আছে, ওরকম ডিস্টার্ব করলে কিন্তু রিমুভ হয়ে যাবে ক্লাস থেকে। যেটা বলছিলাম, তাহলে লুপ্ত থাকলে কি হচ্ছে? পার্থক্যটা এর জায়গায় কিছুই আসছে না, এর আগেরটাই একটা পরিবর্তন আসছে। ওইটা যদি দীর্ঘ থাকে, দ্বিমাত্রায় থাকে, 3 মাত্রা হয়ে যাবে। হ্রস্ব থাকলে মানে এক মাত্রায় থাকলে দ্বিমাত্রা হয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম টাইম এখানে দীর্ঘস্বরই থাকে লুপ্ত এর আগে, তো ওটা 3 মাত্রা হয়ে যায় আর কি। ঠিক আছে, তাহলে এই হলো লুপ্ত এর উচ্চারণ। তো এটা বোঝা গেল কিনা? কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা? বোঝা গেছে নাকি বোঝা যায়নি? যে কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, পুরো ক্লাস নেই।
আনমিউট করেছেন একজন, কিছু বলবেন? আচ্ছা, জিজ্ঞাসা নেই যেহেতু আমি আপনাদেরকে একটু ভিডিওটা অন করে উচ্চারণগুলো দেখাবো, মুখের অবস্থানটা দেখাবো। একটা মিনিট ওয়েট করুন। আমাকে কি দেখা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। দিদি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? তো ক্যামেরা অন দেখতে করলাম, পাচ্ছি না। কেউ দেখতে পাচ্ছেন না? ঠিক আছে, আমি তাহলে আরেকবার করছি। এখন দেখা যাচ্ছে? না না দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না। কি সমস্যা, দেখা যাচ্ছে না কেন? আপনারা একটু দেখুন ইয়েতে, ডান থেকে বামে স্লাইড করে দেখুন, পার্টিসিপেন্ট দেখা যাবে। ওখানে আমার নামটার উপরে ডাবল ক্লিক করলে আমাকে দেখতে পাবেন। হ্যাঁ দিদি দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন? আবার বলছি, সবাই স্ক্রিনটা ডান থেকে বামে স্লাইড করুন, তারপর আমার নামের উপর বা আমার ছবিটার উপর ডাবল ক্লিক করলে আমাকে দেখতে পাবেন। আশা করি দেখতে পাচ্ছেন সবাই। তো আমি উচ্চারণগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা খেয়াল করুন কীরকম হচ্ছে। বাংলায় কি করি? না, বাংলার ক্ষেত্রে বলি অ। অ দেখুন গোল হয়ে যাচ্ছে আমার ঠোঁট, অ। কিন্তু সংস্কৃতে এটা করা যাবে না। সংস্কৃতে কি হবে? অ। এই যে আমরা হাসি দেই না, হাসি দেই, হাসির ক্ষেত্রে দেখুন আমাদের ঠোঁটের অবস্থানটা কীরকম হচ্ছে, এরকমভাবে উচ্চারণটা হবে আ আ আ। সেমভাবে আ আ আ। আচ্ছা, কাইন্ডলি সবাই একটু মিউট রাখবেন। আদি, তোমাকে আমি আবারও মিউট করে দিচ্ছি, কাইন্ডলি আনমিউট করবে না। দেখুন আ আ, তারপর ই ই, উ উ, রি রি, রি, এ, ऐ, ও ঔ, ऐ, ও ঔ। দেখুন এইতে আমাদের অ এর উচ্চারণ আছে, এজন্য আমাদের ওই ঠোঁটটা দুই পাশে প্রসারিত হবে। ऐ ऐ ऐ, ঔ ऐ ঔ। আচ্ছা, ইলাধর আপনি দেখতে পাচ্ছেন না, আপনি কাইন্ডলি স্ক্রিনটা স্লাইড করুন। এই যে আঙুল দিয়ে ডান থেকে বামে একটু নিন, ওখানে আমার নামটা সবার প্রথমেই পাওয়ার কথা, যেহেতু আমি কথা বলছি, তো ওখান থেকে ওখানে ডাবল ক্লিক। ইস, আদি তোমাকে আমি করে দিব, রিমুভ করে দিব, সবার ডিস্টার্ব করছো তুমি। দাঁড়ান, আমি সবারই মাইকটা অফ করে দিয়েছি। এখন আপাতত জাস্ট খেয়াল করুন, পরে কোশ্চেন নিব। দেখুন আ আ, ই ই, উ উ, রি রি, এ ऐ, ও ঔ। ও এর ক্ষেত্রে ঠোঁট গোল হয়ে যাবে, ও ঔ। এটা কিন্তু উ বলবো না কেউ, বাংলায় আমরা উ বলি, তো আমরা কুমিল্লার মানুষরাও ওকে উ বলি, তো এটা করা যাবে না। আপনাকে আচ্ছা, আমার ফোনে একটা কল ঢুকেছে, কথা কি শোনা যাচ্ছে ঠিকঠাক? কল ঢুকলে অনেক সময় সাউন্ডটা কমে যায়, একটু জানাবেন যে সাউন্ড ঠিক আছে কিনা। একটু লিখে জানাবেন সাউন্ডটা ঠিক আছে কিনা, একটা কল ঢুকে গেছিল।
আচ্ছা, হ্যাঁ, আপনারা পুরো ক্লাসেরই ভিডিও পেয়ে যাবেন, কোনো চিন্তা করার দরকার নেই। আপাতত জাস্ট ক্লাসটায় মনোযোগ দিন, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম যে ও বলা যাবে না, ওকে উ বলা যাবে না, ওকে ওই বলতে হবে। উ বললে আমরা রস্য ওকে বুঝবো। আচ্ছা, এই গেল স্বরবর্ণ। এবার আমরা ব্যঞ্জন বর্ণের উচ্চারণে যাই। দেখুন, ক, খ, গ, ঘ, ঙ। খেয়াল করে দেখুন, আমি যে এই যে ক বললাম, ক বলার পর মুখের অবস্থান যা হলো, বাকি চারটার ক্ষেত্রে সেম থাকছে। আমি কিন্তু মুখের অবস্থান পরিবর্তন করছি না। দেখুন, ক, খ, গ, ঘ, ঙ, সেম অবস্থানে বলছি। আমি কিন্তু উ ঙ এভাবে বলে মুখের অবস্থানের পরিবর্তন করছি না। ক যেভাবে সেমভাবে ঙ, ক খ গ ঘ ঙ, ক খ গ ঘ ঙ। তারপরে চ বর্গ, চ ছ জ ঝ ঞ, চ ছ জ ঝ ঞ। আমি তো ইও নিও এরকম বলছি না, চ ছ জ ঝ ঞ। সেমভাবে জিহ্বা উপরে তালুতে লাগবে। তারপরে যেটা আছে, হ্যাঁ, তারপরে যেটা আছে ট বর্গ, ট ঠ ড ঢ ণ, ট ঠ ড ঢ ণ। জিহ্বাটা একটু ফোল্ড হয়ে পেছনে যাবে, মূর্ধায় যাবে। ট ঠ ড ঢ ণ, ট ঠ ড ঢ ণ। আমি তো দেখাতে পারছি না, ভেতরটা একটু ফোল্ড হবে। ট ঠ ড ঢ ণ। কিন্তু যেটা দেখার সেটা হচ্ছে মুখের অবস্থান সেম থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না। ট ঠ ড ঢ ণ, এরকম। তারপর ত বর্গীয় অক্ষর, ত থ দ ধ ন, ত থ দ ধ ন। জিহ্বা উপরের দাঁতে লাগবে, ত থ দ ধ ন। তারপর প বর্গীয় অক্ষর, প, ফ, ব, ভ, ম। এখানে কিন্তু ফ হবে না, ফ হবে না, দাঁত আর ঠোঁটের ব্যবহার হবে না। ফ, প যেভাবে বলছি, একবার বন্ধ একবার অন। প, ফ, ব, ভ, ম, প, ফ, ব, ভ, ম। তারপর যেটা আসে অন্তস্থ বর্ণ, ইয়, র, ল, ও, ইয়, র, ল, ও। এক্ষেত্রে কি হচ্ছে, উপরের পাটির দাঁত নিচের ঠোঁটে লাগছে। ও, ও, ওয়াচ, ওয়া, ও, ওয়া, ও। ওটা হচ্ছে ডাব্লিউর উচ্চারণটা হচ্ছে ওয়া, এটা হচ্ছে ও, এরকম। তারপর তারপর আসে উষ্ম বর্ণ। উষ্ম কীরকম, শ, শ, স, শ, শ, স। এই হচ্ছে তিনটা স। আরেকটা আছে হ, হ। এই হলো আমাদের আজকের ক্লাসে যতটুকু পড়েছি ততটুকু। এরপর আমাদের অনুস্বার এবং বিসর্গের উচ্চারণ আছে, তারপর যুক্তাক্ষরের উচ্চারণ আছে। পরবর্তী ক্লাসে আশা করি শেষ হয়ে যাবে। তারপর আমরা মূল ক্লাসে, মূল চণ্ডী ক্লাসে ঢুকে যাব। তো আজকের ক্লাসে যতটুকু পড়া হয়েছে, আমি এখন কথা বলার পারমিশন দিচ্ছি আপনাদেরকে। কাইন্ডলি জানাবেন যে কোনো জিজ্ঞাসা আছে কিনা। কোনো জিজ্ঞাসা থাকলে কাইন্ডলি জানাবেন, আনমিউট করে বা লিখেও জানাতে পারেন, নিচে চ্যাট বক্স আছে। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ বলুন। ম্যাডাম, এখন কি ক্লাস হচ্ছে? তুমি কি ক্লাসে জয়েন করেছো, কি শিখতে এসেছো? তুমি কি, এখন কি গীতা ক্লাস চলছে? না এখন গীতা ক্লাস চলছে না বাবা, এখন চণ্ডী ক্লাস চলছে। চণ্ডী ক্লাসের উচ্চারণ শেখানো হলো এতক্ষণ। আমি গীতা, তুমি, আমি ভুল করি। আমি হচ্ছে যে গীতা গ্রুপে ঢুকে দেখলাম যে এখন হচ্ছে আমি চণ্ডীটাকে গীতা মনে করেছি, সরি। না না, আমি তোমাদের গীতা গ্রুপেও এই লিঙ্কটা দিয়েছি, কারণ প্রথম ক্লাসটা অনেকেই মিস করেছে, তো সেম ক্লাস, এই জন্য আমি দিয়েছি আর কি। তুমি চাইলে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ম্যাম। হ্যাঁ ঠিক আছে, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আপাতত নেই। ঠিক আছে, তোমার নেই, আর কারোর আছে কিনা দেখি। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, জিজ্ঞাসা যদি না থাকে, দুইটা বিষয় হতে পারে, হয় আমি বোঝাতে পারিনি, নয় আপনারা বুঝে গেছেন। এখন কোনটা হয়েছে বলুন, আমি কি বুঝাতে পেরেছি?
নাকি কোথাও কোথাও কনফিউশন আছে? যদি থাকে অসুবিধা নেই, আপনি এখন যদি হ্যাঁ কিছু বলতে চাইছেন বুঝতে পারিনি, আরেকবার বলুন কাইন্ডলি। ক্লাসে যাতে পড়ানো হচ্ছে সেটা খুব সংক্ষেপে আরেকবার বলে দেওয়া যাচ্ছে। আমি তার যতটুকু পড়িয়েছি সারসংক্ষেপ, ঠিক আছে? আমি সবগুলো অক্ষর আরেকবার উচ্চারণ করে দেবো। আজকে তো মূলত অক্ষর। হ্যাঁ 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 বলো বলো। হ্যাঁ মৃত্তিকা বলো। আপনার বাড়ি কোথায় ম্যাম? আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা কোন জায়গায়? কুমিল্লা অশোকতলা। ও আচ্ছা আচ্ছা। তুমি কি কুমিল্লার? মৃত্তিকা তুমি কি কুমিল্লার? না না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যেটা বলছিলাম, আপনাদের যদি পরে মনে হয়, ক্লাস করার পরে গিয়ে মনে হয় যে আপনি ওই জায়গাটা বুঝতে পারছেন না, কোনো অসুবিধা নেই, আমাকে সরাসরি নক করবেন। আর যদি মনে হয় মেসেজে বোঝা যাবে না, কলও করতে পারেন। আমি যদি ফ্রি থাকি অবশ্যই রিসিভ হবে, আর ফ্রি না থাকলে আমি পরে ব্যাক করব, কোনো অসুবিধা নেই। কিন্তু জানিয়ে রাখবেন যে আপনার এই জায়গায় সমস্যা। আর আমি কিছু বাড়ির কাজ দিব, বাড়ির কাজগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? দেখুন, আপনি যদি আমাকে বাড়ির কাজ না জমা দেন, আমার তাতে কিচ্ছু আসে যাবে না, বরং আপনি বাড়ির কাজটা দিলে আমার কষ্ট করে জিনিসগুলো দেখতে হবে, সময় দিয়ে বারবার শুনে কোথায় ভুল হয়েছে সেটা আপনাকে বের করে বলতে হবে, তারপর আপনি কারেকশন করে আমাকে আবার পাঠাবেন, এরপর আমাকে আবার রিপ্লাই করতে হবে। তো এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ বলো। এই ক্লাসটা কয়টা পর্যন্ত থাকবে? ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে, আর ধরো 5 মিনিটও না, 2-3 মিনিট ক্লাসটা হবে, যেহেতু কারোর জিজ্ঞাসা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো যেটা বলছিলাম, বাড়ির কাজগুলো না পাঠালে। কালকেও কি ক্লাস হবে? না, কাল ক্লাস নেই। তোমার গীতা ক্লাস হচ্ছে রোববার আর বুধবার, আর চণ্ডী ক্লাস হচ্ছে তোমার শনি আর মঙ্গলবার, ঠিক আছে? তো চণ্ডী ক্লাস নেক্সট মঙ্গলবার। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তো বাড়ির কাজ না পাঠালে আপনার ভুলগুলো ভুল থাকবে, আমার কিছুই হবে না, আপনি শিখতে পারবেন না, ঠিক আছে? আপনি বাসায় প্র্যাকটিস করতেই পারেন, কিন্তু প্র্যাকটিস করার পরেও, অনেক প্র্যাকটিস করার পরেও অনেক সময় নিজের ভুলগুলো কিন্তু ধরা যায় না। আরেকজন শুনলে জিনিসটা যত সহজে ধরতে পারে, নিজে নিজে প্র্যাকটিস করলে হয়তো অনেক সময় ভুলগুলো ভুল থেকে যায়। তাই কাইন্ডলি আমি বাড়ির কাজ দিব, সবাই বাড়ির কাজটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এখানে রাখি। তো কেউ কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলো বলো। মঙ্গলবার দিন কি ক্লাস হবে? হ্যাঁ, মঙ্গলবারে চণ্ডী ক্লাস হবে। তো উচ্চারণের দ্বিতীয় ক্লাস, তো 9টা থেকে নয়, 8টা থেকে আমি লিংক দিব। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের গ্রুপেও লিংক দিব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা রাখি। কেউ কিছু বলবেন? নয়তো আমরা শান্তি দিয়ে শেষ করবো। হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন। আমরা যারা জব করি বা বিভিন্ন জায়গায়, টাইম শিডিউলটা কি সারাটা বাংলা? হ্যাঁ প্রান্ত মহোদয় বলুন। বলতে চাচ্ছিলাম, আমরা যারা জব করি, চাকরি করি, তারা তো অনেক সময় আস্তে আস্তে 8টার পরেই হয় মূলত। ক্লাসটা কি 8:30 থেকে কি করা যায় কিনা, যদি অন্য কারো যদি কোনো সমস্যা না থাকে? অন্য কারোর সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে, কারণ আমার হচ্ছে 9:30 থেকে হোস্টেল বন্ধ হয়ে যায় আর কি। তো ওখানে আমি আর খাবার পাবো না যদি আমি ওই আরেকটু দেরি করি আর কি, 8:30 থেকে শুরু করলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ, একটু কষ্ট করে ক্লাসে জয়েন করে থাকবেন, প্রয়োজনে কথা বলবেন না, পরবর্তীতে যখন বাসায় পৌঁছে যাবেন তখন কথা বলবেন, কোনো অসুবিধা নেই, একটু জয়েন করে থাকবেন। জয় বাংলা। এটা কে? আচ্ছা, আর কারো কিছু বলার আছে? হ্যাঁ বলুন। ওহো, সরি আমি ভুলেই গেছিলাম একদম। আচ্ছা, আমি বলছি, কেউ একজন ডিস্টার্ব করছেন, বারবার আনমিউট করে জয় বাংলা বলছেন, এটা করবেন না। ধরা পড়লে আপনাকে একদম রিমুভ, ধরা হ্যাঁ, যেটা বলছিলাম যে ধরা গেলে আপনাকে একদম রিমুভ করে দেওয়া হবে, আর ক্লাসে জয়েনের কোনো অনুমতি দেওয়া হবে না, সুতরাং এই কাজটা করবেন না। যাই হোক, তো আমি সারসংক্ষেপটা একটু বলছি। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু আরেকবার শেয়ার করি। হ্যাঁ, তো আমরা আজকের ক্লাসে প্রথমেই স্বরবর্ণের উচ্চারণ পড়েছি। কি পড়েছিলাম? আ, আ, ই, ই, উ, উ, রি, রি, লৃ, এ, এই, ও, ঔ। এই হলো স্বরবর্ণের উচ্চারণ। এখানে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে কোথায়? অ এর উচ্চারণে, কারণ এটার গুরুত্ব অপরিসীম। আমাদের প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণের উচ্চারণ ভুল হবে যদি অ এর উচ্চারণ ভুল হয়। তো ওটার ক্ষেত্রে কী করতে হবে? ঠোঁট যেন গোল না হয়ে যায়, ঠোঁট যেন দুই পাশে প্রসারিত হয়, এটা খেয়াল করতে হবে। আর এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, যেগুলো হ্রস্বস্বর এগুলো আমাদের অল্প সময় নিয়ে বলতে হবে, আর দীর্ঘস্বরগুলো একটু টেনে টেনে বেশি সময় নিয়ে বলতে হবে। তারপর আমরা স্পর্শবর্ণগুলো পাই। প্রথম 5টা ক বর্গের অন্তর্ভুক্ত, উচ্চারণ হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। এদের উচ্চারণ স্থান কণ্ঠ, আর ক বর্গের অনুনাসিক ধ্বনি হচ্ছে ঙ। তারপরের বর্গটা হচ্ছে চ বর্গ। চ বর্গটা কীরকম উচ্চারণ? চ, ছ, জ, ঝ, ঞ। এদের অনুনাসিক ধ্বনি হচ্ছে ঞ, আর এদের উচ্চারণ স্থান হচ্ছে তালু। তারপর ট, ঠ, ড, ঢ, ণ, ট বর্গীয় অক্ষর। তো এদের অনুনাসিক ধ্বনি ণ, আর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। তারপর ত বর্গীয় অক্ষর ত, থ, দ, ধ, ন, উচ্চারণ স্থান দন্ত, আর অনুনাসিক ধ্বনি হচ্ছে ন। লাস্ট বর্গ প বর্গ, এদের উচ্চারণ স্থান হচ্ছে উষ্ঠ, উচ্চারণ হচ্ছে প, ফ, ব, ভ, ম, আর অনুনাসিক ধ্বনি হচ্ছে ম। এখানে এই পুরো চার্টের মধ্যে আমাদের মূলত ঙ, ঞ, ণ আর ফ, এই 5টার উচ্চারণ ভুল হওয়ার সম্ভাবনা আছে, বাকিগুলো মোটামুটি সহজ। তো এই 4টার দিকে, এই 5টার দিকে আমরা একটু ফোকাস করব, বা একটু মন দিয়ে করার চেষ্টা করব। আর যেহেতু প্রত্যেকটার শেষে অ উচ্চারিত হয়, তাই আগেই বলেছি অটা একটু কেয়ারফুলি উচ্চারণ করতে হবে। আচ্ছা, এই হলো স্পর্শবর্ণ। তারপর এই পৃষ্ঠাটায় হচ্ছে উচ্চারণ স্থানগুলো লেখা আছে, এগুলো দেখে নেবেন, আমি দিয়ে দিব। তারপর ব্যঞ্জনবর্ণের 35টার মধ্যে 25টা পড়েছি, আরও 10টা বাকি। প্রথম এরপরের 4টা হচ্ছে অন্তস্থ বর্ণ, হলো কি ইয়, র, ল, ও। এখানে প্রথম যে ইয় আছে এটাকে কেউ জ বলবো না, আর লাস্টে যেটা আছে ওটা ব নয়, এটা হচ্ছে ও, ডব্লিউর মতো উচ্চারণ অনেকটা। ইয় আর ও, এই দুটোতে একটু ফোকাস করতে হবে। তারপরে 4টা হচ্ছে উষ্ম বর্ণ, 3টা স্বরের উচ্চারণ স্থান আলাদা, উচ্চারণও আলাদা, আলাদাভাবেই করতে হবে। কীরকম? শ, ষ, স, শ, ষ, স। আর হ বাংলার মতোই, জাস্ট অ এর পার্থক্য। তারপর এখানে আমাদের ব্যঞ্জনবর্ণের মধ্যে 8টা গেল, আর দুটো বাকি। দুটোর মধ্যে কি কি আছে? অনুস্বার আর বিসর্গ। এটা একটু দীর্ঘ ক্লাস লাগবে, তাই আজকে আমরা পড়িনি, পরের দিন পড়ব। আচ্ছা, এখানে একটা বিষয় লেখা ছিল, এটা বলা হয়নি, এটা বলেছি বাট দেখানো হয়নি। দন্তন্য আর মূর্ধন্য উচ্চারণ বাংলাতে সেম করি, কিন্তু সংস্কৃত আলাদা, একটা ন একটা ণ, এদিকে একটু খেয়াল রাখতে হবে, দুইটা যেন একই রকম উচ্চারণ না হয়ে যায়। তারপর অনুস্বারের পর যেটা আমরা পড়েছি, অনুস্বার নয়, উষ্মবর্ণের পর যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে, এগুলো আমরা পড়িনি, কালকে পড়বো, মানে নেক্সট দিন পড়বো। এই যে লুপ্ত অ, লুপ্ত এর নিজের কোনো উচ্চারণ নেই,
লুপ্ত অ থাকলে কি করতে হয়, এর আগে যেই অক্ষরটা আছে এই আগের অক্ষরটা এক মাত্রা বেড়ে যায়, দীর্ঘ হলে এক মাত্রা বেড়ে প্লুত উচ্চারণ হবে, আর যদি রস্বস্বর হয় দীর্ঘস্বর হয়ে যাবে। মানে এটা যদি এক মাত্রার হয় তাহলে লুপ্ত অ থাকলে 2 মাত্রা হয়ে যাবে, 2 মাত্রার হলে 3 মাত্রা হয়ে যাবে। আচ্ছা, তার মানে এখানে আমরা একটা নতুন মাত্রা পাচ্ছি, 3 মাত্রা। 3 মাত্রার উচ্চারণকে বলা হয় প্লুতস্বর বা প্লুত উচ্চারণ। তো লুপ্ত এর জানলাম যে নিজের কোনো উচ্চারণ নেই, এটাকে হ বা অ বলা যাবে না, এটা থাকলে জাস্ট আগের অক্ষরটা এক মাত্রা বেড়ে যাবে। এখানে আর তেমন কিছু নেই, আমরা আজকের ক্লাসে এতটুকুই পড়েছি। শুধু ইয়ে কিন্তু অনেক কম, কন্টেন্ট কিন্তু খুব কম, জাস্ট স্বরবর্ণের উচ্চারণ, ব্যঞ্জনবর্ণের উচ্চারণ আর লুপ্ত, এই তিনটা। কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, যেহেতু বাংলার সাথে অনেকটাই পার্থক্য উচ্চারণের, অনেক প্র্যাকটিস করতে হবে। আমি যেই কাজগুলো দেবো সেগুলো কমপ্লিট করতে হবে, তাহলেই দেখবেন যে 4 মাস পরে আমি যেগুলো বলছি সেগুলো যদি ফলো করেন আপনি চণ্ডী শিখে গেছেন। শুধু চণ্ডী না, চণ্ডীটা যদি শিখে যান আপনি কিন্তু অন্যান্য শাস্ত্রও ঠিকঠাকভাবে পড়তে পারবেন। অ্যাটলিস্ট এক্সট্রা ছন্দ হয়তো আসবে, কিন্তু আপনি উচ্চারণটা ঠিকঠাক অ্যাটলিস্ট করতে পারবেন, রিডিং পড়তে পারবেন, যে কোনো শাস্ত্র, যে কোনো সংস্কৃত লেখা আপনি পড়তে পারবেন। সুতরাং একটু মন দিয়ে ক্লাসটা করবেন, আর আমি যেই জিনিসগুলো করতে বলবো সেগুলো করার চেষ্টা করবেন। তাহলে আমাদের ক্লাস আজকে শেষ। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা শেষ করব শান্তি দিয়ে। কেউ কিছু বলবেন? আচ্ছা, কেউ কিছু বলছেন না, তো আমি ক্লাসটা শেষ করি তাহলে, শান্তি দেই। শান্তি দেওয়ার মাধ্যমে ক্লাসটা শেষ করছি। ক্লাসের পরে যদি আপনাদের মনে হয় জিজ্ঞাসা আছে, যেটা বললাম আমাকে নক করবেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন।